দীপকে কষ্ট দেওয়ার জন্য ঝাঁপির বিয়ের সমস্ত খরচ দীপের কাছ থেকে নেয় দামোদর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি যখন বিয়ের জন্য রাজি হচ্ছিল না, তখনই ঠামি বলে ওঠে, ঝাঁপি দিদিভাই, এবার যদি আমার প্ল্যানটা ফেল করে যায় তাহলে আমি বলছি আমি আর কোনোদিনও তোমাকে কোনো পরীক্ষাও করতে বলবো না। তখনই ঝাঁপি বলে, ঠামি তুমি বুঝতে পারছো না, আমি মিথ্যে বললে আবারও দীপ আমার উপরেই রেগে যাবে, কারণ দীপ আর যাই করুক কোনো মিথ্যে কথাকে প্রশ্রয় দেয় না। সেটা তুমি খুব ভালো করেই জানো। এই মিথ্যেটা আমি বয়ে নিয়ে যেতে পারবো না, আর তোমরা খুব ভালো করেই জানো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তখনই ঠাম্মি বলে ওঠে, ঝাঁপি দিদি ভাই, এটা তো একটু অভিনয়, এটুকু করলে সমস্যা নেই। আমি রেশবকেও আসতে বলেছি। এরপর রেশব আসে আর বলে, ঝাঁপি আমার কোনো আপত্তি নেই, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোর বন্ধু, তোর তোর সঙ্গে ছোট থেকে বড় হয়েছি, তাই তোর এই বিপদের দিনে আমি এটুকু তোর জন্য করতেই পারি, আমার কোনো সমস্যা হবে না। তখনই ঝাঁপি বলে, এতে দীপ আরো রেগে যেতে পারে। তখনই রেশব বলে, ঝাঁপি তুই একদম চিন্তা করিস না, দীপ তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আর কখনো করবে না, তাই তুই একদম নিশ্চিন্তে থাক। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ দেশের কাজের দায়িত্ব নেয়, আর সেখানে দেশের কর্মীরা এসে দীপকে দেশের দায়িত্ব দেয় আর বলে যে আজ থেকে আপনি এই দেশের একজন কর্মকর্তা, তাই দেশের জন্য আপনাকে লড়তে হবে। তখনই দীপ বলে, আপনারা একদম চিন্তা করবেন না, আমার আর কোনো আপত্তি নেই, আমি এখন থেকে দেশের জন্য প্রাণও দিতে পারবো, আমার কোনো কোনো বাধা নেই। তখনই দেখা যায় যে দেশের লোকগুলো বলে ওঠে যে আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, আপনি 11 নম্বরে পড়েছেন, আপনার আমরা ব্যাস ফোন আর একটা বন্দুক দিয়ে যাচ্ছি। বন্দুকটা দেখেই দীপ অনেকটা ঘাবড়ে যায়, বলে এটা কি দিচ্ছেন? তখনই সরকারি কর্মকর্তারা বলে ওঠে, দেখুন আপনার জন্য এটা আমাদের অফার, এটা আপনাকে দিতেই হবে, কারণ এটা না হলে আপনি তো দেশের জন্য কাজ করতে পারবেন না। আর আমার মনে হচ্ছে আপনি বন্দুক চালাতে পারেন না, কিন্তু একদম চিন্তা করবেন না, আপনাদেরকে সেটা আমরা শিখিয়ে দেব, কারণ আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই বন্দুকটা দেখে অনেকটা ঘাবড়ে গেছেন। তখনই দীপ বলে, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, কারণ আমরা তো কখনোই এটা করিনি, তাই তাই একটু ঘাবড়ে গেছি। এরপরে দেখা যায় যে ঝাঁপি বলে যে রেশব যতই হোক আমার কিন্তু ভয় লাগছে রে। তখনই রেশব বলে, ভয় করিস না ঝাঁপি, দেখ কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতেই হয়, তাই দীপকে পেতে গেলে তোকে এটুকু করতেই হবে। আমি জানি দীপ আর যাই করুক তোকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবে না, আর দীপ চাইবে না যে তুই অন্য কাউকে বিয়ে করে সুখী হ, কারণ দীপ তোকে আটকে দেবে, তুই বিশ্বাস কর। তখনই কাসাই বলে, হ্যাঁ ঝাঁপি, রেশবদা একদম ঠিক বলেছে, তুই রেশবের কথা মেনে নে। এরপরে দেখা যায় যে ছোট ঠাম্মিও ঠিক একই কথা বলে যে দিদিভাই, যেটা আমরা বলছি সেটা মেনে নাও, তোমার ভালোর জন্যই তো এইসব করছি, দেখো তুমি যাতে ভালো থাকো, তুমি দাদু ভাইয়ের সঙ্গে থাকো, এই জন্য এই লড়াইটা করছি, কারণ দাদু ভাই তোমাকে ঠিক ভালোবাসে, কিন্তু সবার সামনে সেটা বলতে পারে না। যখন দেখবে তোমার অন্য কারোর সঙ্গে বিয়ে হতে চলেছে, তখন দাদু ভাই সেই বিয়েটা তোমার আটকে দেবে, আমার কথাটা মিলে নিয়ে। তখনই কাসাই বলে, হ্যাঁ যাবি, তুই একদম একদম চিন্তা করিস না, আমি আমার দাদা ভাইকে চিনি, তোকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবে না, তুই একদম নিশ্চিন্তে রাজি হয়ে যা। তখনই ঝাঁপি বলে, আচ্ছা ঠিক আছে। এরপরেই দেখা যায় যে পরে দীপ বাড়িতে এলে দামোদর বলে যে দীপ তোর সঙ্গে কথা আছে। তখনই দীপ বলে, কি কথা বলবে তুমি আমার সঙ্গে বাবা? তখনই দামোদর বলে, খুব জরুরি কথা। তখনই ঝাঁপির গরম জলে হাতটা ছাকা খায়। তখনই ঝাঁপি চিৎকার করে ওঠে। চুন্নি আসলে চুন্নির মুখে হাতটা দিয়ে বলে যে আমার হাতটা এখন ঠান্ডা হয়েছে, চুন্নি তুই ছেড়ে দে। তখনই দেখা যায় যে দামোদর বলে যে দীপ, আমরা ঝাঁপির বিয়ের কথা বলছি, ঝাঁপির বিয়েটা দেব। এরপর এই কথা শুনে দীপ একটু চমকে গেলে পরে বলে, বিয়ে দেবে? ভালো কথা, ঝাঁপি তুই বিয়ে করবি? ভালো তো, বিয়ে কর, বিয়ে করলে ভালো হবে, তোর একজন দায়িত্ববান হাজবেন্ড পাবি, তোকে খেয়াল রাখবে, নিজের খেয়াল তো নিজে রাখতে পারিস না। তখনই ঝাঁপি মনে মনে বলে, তুমি এখনো আমাকে ভুল বুঝে যাচ্ছ দীপ, আমি জানি তুমি ভুল বুঝে যাচ্ছ, এছাড়া আমার কাছে কোনো উপায়ই নেই। তখন ইনকা বলে, আন্টি কি হচ্ছে বলুন তো, কিছুই তো বুঝতে পারছি না। তখন দীপের মা বলে, আমিও তো বুঝতে পারছি না, বাবান এরকম কথা বলছে, আর বাবানের বাবাও তো ঠিক এরকমই কথা বলছে। এরপরেই দামোদর বলে, কার সঙ্গে বিয়ে তা তো তুই জানলি না, জিজ্ঞাসাও করলি না। তখনই দীপ বলে, আমি কি জিজ্ঞাসা করে কি করব, তোমাদের যেখানে ভালো মনে হয়েছে সেখানে ঝাঁপের বিয়ে দিচ্ছ, আমি আর কি জিজ্ঞাসা করব। তখনই দেখা যায় যে ঠাম্মি বলে ওঠে, দাদু ভাই, রেশমের সঙ্গে ঝাঁপির বিয়েটা ঠিক করেছি, কেমন হয়েছে বলো? কথাটা শুনে দীপ অনেকটা ঘাবড়ে যায় আর বলে,
মনে মনে যে এটা কি করছে, ঝাঁপি আর রেশবের বিয়ে, ঠিক ধরেছি ওদের আগে থেকেই সম্পর্ক ছিল, এজন্য আমার কাছ থেকে চলে গিয়ে এখন যে রেশবকে বিয়ে করছে। এরপরে দীপ বলে ভালো তো, রেশবকে বিয়ে করে ভালো সেটেল হয়ে যাক, তাতে আমার কি, আমার কিছু যায় আসে না, কিন্তু এই সম্পর্কটা যে ওরা আগে থেকেই চালিয়ে যাচ্ছে সেটা আজকে মানতেই হবে। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে রেশবের আর ঝাঁপির মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু কে সেটা কখনোই ঝাঁপি বা রেশব স্বীকার করেনি। আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ঝাঁপির আর রেশবের সম্পর্ক আছে। হ্যাঁ ঝাঁপি, তুই রেশবকে বিয়ে কর, রেশবকে বিয়ে করে তুই সুখী হ, তাতে আমার কিচ্ছু এসে যাবে না। আমি তোকে বলছি, তোকে আমি সময় মতো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। তুই একদম চিন্তা করিস না, তুই বিয়ের জন্য প্রস্তুত হয়ে যা, তোর বিয়েটা আমি দাঁড়িয়ে থেকে দেবো, তুই একদম ভাবিস না। তখনই ঝাঁপি মনে মনে বলে তুমি এভাবে বলতে পারলে, তোমার সঙ্গে আমি এতদিন ধরে সংসার করেছি, সেই তুমি আমার বিয়ের কথা শুনে এভাবে এভাবে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। এরপরে বিতান চূর্ণীকে বলে যে চূর্ণী কি হচ্ছে বলতো, দাদা ভাইকে তো হাব ভাব ভাল লাগছে না। তখনই চূর্ণী বলে বিতান তুই দেখতে পাচ্ছিস না দাদাভাইয়ের চোখে মুখে কিভাবে রাগ নেমে এসেছে, কারণ ঝাঁপির বিয়ের কথা শুনে দাদাভাই প্রচন্ড আকারে রেগে গেছেন। তখনই দেখা যায় যে ঠাম্মি বলে ওঠে যে দাদুভাই কষ্ট হচ্ছে। তখনই দীপ বলে ঠাম্মি কিসের কষ্ট হবে, আমার কোনো কষ্ট হচ্ছে না, ঝাঁপির যা ভালো মনে হচ্ছে ঝাঁপি সেটা করছে, ঝাঁপি বিয়ে করতে চলেছে, চলো, আমার কোনো সমস্যা নেই। তখনই দেখা যায় দীপের মা বলে এটা কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না, এটা এটা কি কিছুতে হতে পারে না। তখন ইনকা বলে আন্টি আমিও তো বুঝতে পারছি না, ওদের আবার এটা কি নাটক হচ্ছে বলুন তো, ওদের নাটকের কোনো হাবভাবই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় দামোদর বলে যে যে দীপ এ বাড়ি থেকে আমরা ঝাঁপির বিয়েটা দেব, আমি সমস্ত খরচের দায়িত্ব নিয়েছি, যাতে ঝাঁপিমাকে আমি নিজে হাতে বিয়ে দিতে পারি। এ বাড়ি থেকেই বিয়ে হবে, সরকার বাড়ির মেয়েরা যেভাবে বিয়ে করে ঠিক ঝাঁপির ঠিক সেভাবেই আমি বিয়েটা দেব, এ বাড়ি থেকেই হবে, খরচ খরচা কিন্তু তোকেই দিতে হবে। তখনই দীপ বলে কেন, আমি খরচ খরচা দিতে যাব কেন, তো আমি এটা পারবো না। এরপরেই দেখা যায় যে তখনই দামোদর বলে তোকে দিতেই হবে দীপ, কারণ তুই এবারই সব কিছু। এরপরে দীপের মা চলে আসে আর বলে তুমি কি বলছো বলো তো। তখনই দামোদর বলে কি হয়েছে, তুমি এরকম রিয়াক্ট করছো কেন। তখনই দীপের মা বলে আমি এরকম করব না, তুমি ঝাঁপির বিয়ে দেবে, তাও এ বাড়িতে। তখনই দামোদর বলে হ্যাঁ ঝাঁপির বিয়ে আমি এ বাড়িতেই দেবো, এ বাড়ি থেকেই হবে, আমি দাঁড়িয়ে থেকে দেবো। তখনই কাসাই এসে কাসাইয়ের মাকে মাথায় হাত রেখে বলে তোমার কি জ্বর এসেছে, শরীর খারাপ লাগছে, আমাকে বলো তো, তুমি এরকম কথা বলছো কেন। তখনই দীপের মা বলে এই যে ফাজিল মেয়ে, এক চড় মেরে দেবো কিন্তু, তুই কি কথা বলছিস, এসব কিছু মায়ের সঙ্গে ফাজলামো হচ্ছে, এখান থেকে যাবি। তখনই বিধান বলে কেন বড় মামি কি হয়েছে, কাসাইদি তো একদম উচিত কথাই বলেছে, কি হয়েছে, তোমার চোখ মুখ এভাবে লাগছে কেন, জ্বর এসেছে, শরীর খারাপ লাগছে, বেশি একটা তো গরমও নেই, তুমি এভাবে ঘামছো কেন বলো তো। তখনই দেখা যায় দামোদর বলে বুঝতে পারছিস না তোরা, তোদের তোদের মার কি অবস্থা হয়েছে, কারণ আমি তো এখান থেকেই ঝাঁপির বিয়েটা দেব। তখনই দেখা যায় যে চূর্ণী বলে বিতান বুঝতে পারছিস, ওদিকে দাদা ভাইয়ের মনে কষ্ট হচ্ছে কিন্তু প্রকাশে বলতে পারছে না, এদিকে এদিকে জেম্মাকে দেখছিস, জেম্মাও কিন্তু ঠিক একই রকমের অবস্থা হয়েছে, কষ্ট পাচ্ছে তবুও বলছে না, কারণ ইগুতে লেগেছে তো। তখনই দামোদর বলে এই যে দীপের মা একটা কথা শুনে রাখো, আমি বলছি ঝাঁপির এ বাড়ি থেকে বিয়ে হবে মানে ঝাঁপির এ বাড়ি থেকেই বিয়ে হবে, তুমি আটকাতে পারবে না, আমি তোমাকে আটকাতে দেব না, তাই বলছি সাবধান হয়ে যাও, আর যদি ঝাঁপির বিয়েতে বাধা সৃষ্টি করো তাহলে কিন্তু ভালো হবে না। তখনই দীপের মা বলে তুমি এ বাড়ি থেকে ঝাঁপির বিয়ে দেবে। তখনই দামোদর বলে হ্যাঁ আমি এ বাড়ি থেকেই ঝাঁপির বিয়ে দেবো। তখনই দীপের মা বলে তোমাকে আমি আবারও জিজ্ঞাসা করছি, তুমি কি ঝাঁপিকে এ বাড়ি থেকেই বিয়ে দেবে। তখনই দামোদর বলে হ্যাঁ বলছি তো, এক কথা বারবার বলতে আমার একদম ভালো লাগে না দীপের মা, তুমি এখান থেকে যাও। তখনই দীপের মা বলে তাহলে আমিও একটা কথা তোমাকে বলে দিচ্ছি, যে এই বাড়ি থেকে যদি ঝাঁপির বিয়ে হয় সেই মণ্ডপে সেই দিন আমি আমার বাবানকে ইনকার সঙ্গে বিয়েটা দিয়ে দেবো, তুমি পারলে আটকে দেখো। তখনই কাসাই বলে মা তুমি এইসব কি বলছো। তখনই দীপের মা বলে যে হ্যাঁ হ্যাঁ কাসাই একদম কথা বলবি না, যে যে বাড়িতে আমার আমার বাবানের সামনে ঝাঁপি বিয়ে দেবে সেই মণ্ডপে আমিও আমার বাবানের আর ইনকার বিয়েটা দেবো, কারণ আমার বাবানের সম্মান নিয়ে খেলা করা সেটা আমি কিছুতেই হতে দেব না। এরপরে দীপ গিয়ে ঝাঁপির কথা ভাবতে থাকে আর বলে এটা ঝাঁপি কি করছে। তখনই সেখানে দীপের মা আসে আর বলে বাবান মন খারাপ হয়েছে, তুই একদম চিন্তা করিস না বাবান, ওরা ঝাঁপির বিয়ে দিচ্ছি তো দিক না দিক, ঝাঁপির বিয়ে দিতে চাইছে দিক, তাতে তুই কষ্ট পাস না, একদম কষ্ট পাস না বাবান, আমরা তো আছি।
আমিও বলে দিয়েছি ঝাপির বিয়ে দিতে চাচ্ছে, চাক ঝাপির বিয়ে দিক, আমাদের তাতে কি আপত্তি আছে বল, আমিও চাইছি। বাবান তুই সেই দিনই সেই মণ্ডপে ইনকাকে বিয়ে করবি, বল বাবান আমাকে কথা দে। তখনই দীপ বলে, মা কি চাতা বলছো, আমি বিয়ে করতে পারবো না, তুমি একথা এখন কেন বলছো? তখনই বিতান চুন্নি আর কাসাই আড়াল থেকে সবকিছু শুনে, আর তখন বিতান বলে, দেখেছো ঠিক ধরেছি, এখানে বড় মামি এসে দাদাভাইকে মাথাটা খাচ্ছে। এরপরই দেখা যায় যে দীপের মা দীপকে বলে, বাবান আমার মুখে মুখে কথা বলিস না বাবান, আমি তোর ভালোর জন্যই তো করছি, যাতে ইনকাকে বিয়ে করে তুইও দেখিয়ে দিতে পারিস যে তুইও পারিস। কেন ও তোকে রিজেক্ট করে অন্য কাউকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাবে আর তুই সেটা দেখবি না? বাবান সেটা হতে পারে না। তখনই দীপ বলে, আমি বিয়ে করতে পারবো না মা, কেন বুঝতে পারছো না? তখনই দেখা যায় যে ইনকা বলে যে, কেন দীপ তোমার আপত্তি কোথায় বলো? তখনই দেখা যায় যে দীপ বলে, আমার আপত্তি আছে ইনকা, তুমি খুব ভালো করে জানো আমি এই বিয়েটা করতে পারবো না। আর মা আমার মাথায় হাত রেখে বলো, তুমি এই বিয়ের জন্য আমাকে চাপ দিতে পারবে না, কোনো জোরাজুরি করতে পারবে না। সেটা যদি করো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর কখনোই আমি এই বাড়িতে ফিরে আসবো না। তখনই দীপের মা বলে, বাবান এটা কি বলছো বাবান, এরকম কথা বলো না। তখনই দীপ বলে, মা আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি বিয়ে করব না মানে করব না। আর ইনকাকে আমি বিয়ে করতে যাব কেন? ঝাপি বিয়ে করছে, করুক না, তাতে আমার কি সমস্যা? আমি কোনো বিয়ে করতে পারবো না। তখনই ইনকা বলে, দীপ তুমি আমাকে অপমান করছো কিন্তু। তখনই দীপ বলে, আমি কোনো অপমান করছি না ইনকা, আমি তোমাকে কখনো কথা দিইনি। তখন ইনকা বলে, দীপ আমরা তো দুজন দুজনকে ভালোবাসতাম, তুমি তো ঝাপিকে কখনোই ভালোবাসোনি, তাই ঝাপিকে বাদ দিয়ে আমাকে বিয়ে করা তোমার তো এতটাও ক্ষতি হবে না বলো? তখনই দেখা যায় যে দীপ বলে, ইনকা আমি একবার বলে দিয়েছি আমি বিয়ে করতে পারবো না মানে পারবো না, এক কথা বারবার তুমি গিয়ে আমার কাছে বলবে না তো, তুমি এখান থেকে চলে যাও, এত কথা আর ভালো লাগছে না। তখনই দীপ বলে, বাবান আমার কথাটা শোন বাবান। তখনই দীপ বলে, বাবান বলে কোনো লাভ হবে না মা, আমি বিয়ে করতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও তো, কেন আমাকে বাধা দিচ্ছ বারবার? আমি বিয়ে করতে পারবো না, আমাকে একটু একা ছেড়ে দাও। এরপরে দেখা যায় নিচে নিচে ঝাঁপিয়ে শুধু পায়চারি করতে থাকে। তখনই ঠাম্মি বলে ওঠে, দিদি ভাই এভাবে বারবার পায়চারি করছো আর আঙুল খাচ্ছ কেন? তাহলে আঙুলের সঙ্গে একটু লঙ্কাও লাগিয়ে নাও। তখনই ঝাঁপি বলে, ঠাম্মি তুমি কি বলছো সব কিছু? তখনই দামোদর বলে, ঝাঁপি মা আমরা কিন্তু সবই বুঝতে পারছি, তোর কোথায় কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারছি। তখনই ঝাঁপি বলে, না আমার কিছু হয়নি ঠাম্মি। তখনই দেখা যায় ঠাম্মি বলে ওঠে, ঝাঁপি দিদি ভাই আমার চোখে আড়াল করো না, আমি আমি দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি। তখনই ঝাঁপি বলে যে, ঠাম্মি কোনো ভুল হয়ে গেল না তো? দীপ যদি আবার রাগের বশে ইনকাকে বিয়ে করতে রাজি হয়ে যায়? তখনই দামোদর বলে, ঝাঁপি মা এতটা ভেবো না, কেন এতটা ভাবছো? তখনই বিতান চন্নি আর কাছে এসে বলে, ঝাঁপি একদম চিন্তা করিস না, ওদিকে দাদা ভাই ছাপ ছাপ বলে দিয়েছে যে বিয়ে করতে পারবে না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। এরপরে এই দামোদর বলে, এবার তো নিশ্চিন্তে হওয়া গেল। এরপরে দামোদর দীপের ঘরে আসে আর বলে, দীপ তোর সঙ্গে কথা ছিল। তখনই দীপ বলে, কি হয়েছে বাবা, তুমি এখানে এসেছো? তখনই দামোদর বলে, দীপ আমাকে আমাকে টাকা দে তো। তখনই দীপ বলে, কি করবে, কত টাকা বাবা? তখনই দীপের বাবা বলে ওঠে, বাবা আমার টাকা লাগবে 2 লাখ মতো, তুই দিবি আমাকে? তখনই দীপ বলে, হ্যাঁ টাকাটা দিচ্ছি, আমার কাছে যেটুকু আছে এটুকু নাও, পরে আমি বাকিটা দিয়ে দেবো। এরপরে 1 লাখ টাকা মতো এনে দামোদরের হাতে তুলে দেয় দীপ। আর তখনই দামোদর মনে মনে বলে, একবারও দীপ আমাকে জিজ্ঞাসা করলো না টাকাটা কি করব? তখনই আড়াল থেকে বিতান চূর্ণি আর কাঁসাই এগুলোও ফলো করতে থাকে। তখনই দেখা যায় দামোদর মনে মনে বলে, সেটাকে জিজ্ঞাসা করবে না যে টাকাটা আমি কি করব? একবারের জন্য কি জিজ্ঞাসা করবে না? না হলে আমি বলবো কি করে যে ঝাঁপির বিয়ের জন্য খরচা করব? তাহলেই তো বোঝা যাবে যে ও কি রিয়াক্ট করছে। তখনই দেখা যায় টাকাটা দিয়ে দিলে যখন দামোদর বাড়ি ঘর থেকে বের হতে যাবে, তখনই দীপ বলে, বাবা এতগুলো টাকা কি করবে, তুমি তো কিছু বললে না? তখনই দামোদর মনে মনে বলে, এই যে লাইনে এসেছে ছেলে আমার, এই যে এখন জিজ্ঞাসা করেছে। তখনই দামোদর বলে, হ্যাঁ এই টাকাটা কি করবো বলতো, আমাদের বাড়ি থেকেই তো ঝাঁপির বিয়েটা হচ্ছে, বাড়িতে অনেক খরচার ব্যাপার আছে, তাই তোর কাছ থেকে টাকাটা নিচ্ছি যাতে করে ঝাঁপির বিয়ের জন্য খরচ করা যায়। তখনই দীপ বলে, বাবা তুমি কি বলছো, ঝাঁপির বিয়ে তাও আবার এ বাড়ি থেকে দিবে, তাও আবার আমার টাকা দিয়ে? না বাবা এটা হতে পারে না। তখনই দামোদর বলে, কেন হবে না দীপ, হবে, কারণ ঝাঁপি তোমার তোমার স্ত্রী, তোমার স্ত্রীর বিয়ে, আর তুমি টাকা খরচ করবে না তা কি করে হয়? কারণ তুমি ঝাঁপির প্রথম স্বামী, তাই খরচা তো তোমাকে দিতেই হবে। তখনই দীপ বলে,
বাবা তুমি কিন্তু আমার সঙ্গে অন্যায় করছো। তখনই দামোদর বলে, না দীপ, আমি তোর সঙ্গে অন্যায় করছি না, তুই তো এবারে কর্তা, তাই তোর কাছ থেকে টাকাটা নিতে বাধ্য হচ্ছি, তুই চিন্তা করিস না, ঝাপের বিয়েটা খুব ভালোই ভালোই দিয়ে দেবো।